প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে একেবারে সাধারণ মানুষ অর্থাৎ নিত্যযাত্রীদের ভোগান্তি তাতে বেড়েছে। কোথাও ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে, কোথাও বা ট্রেন দেরিতে ঢুকছে। সেই ছবিটাই শিয়ালদা স্টেশন থেকে হিন্দল দে আমাদের প্রতিনিধি আপনাদের জন্য তুলে ধরবেন। হিন্দল। একেবারে শুভ্রজিৎ, সেই কাজ কিন্তু চলবে। রেলের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে রীতিমতো 6 তারিখ মধ্যরাত থেকে 9 তারিখ বেলা 2টো পর্যন্ত সেই কাজ চলবে। দেখাবো সেই কাজ। উজ্জ্বল ঘোষ সেই ছবি দেখাচ্ছে, যেখানে কিন্তু প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ যেমন চলছে, তার পাশাপাশি ওভারহেডের কাজ চলছে, সিগন্যালিংয়ের কাজ চলছে এবং গোটা কাজটি তত্ত্বাবধান করে এবং সরেজমিনে খতিয়ে দেখার জন্য শিয়ালদার ডিআরএম দীপক নিগম তিনি এসছেন এবং তিনি কিন্তু গোটা কাজটি সরেজমিনে খতিয়ে দেখছেন। যেটা রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে 9 তারিখ বেলা 2টোর পর কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তির থেকে খানিকটা নিষ্কৃতি মিলবে। কেননা প্রত্যেকটি 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, প্রত্যেকটি প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে এবং ওই প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে প্রাথমিক পর্যায়ে 12 বগির ট্রেন কিন্তু চালানো হবে। এবং জুলাই মাস থেকে, অর্থাৎ কিনা জুন মাসের একেবারে শেষ এবং জুলাই মাসের শুরুকেই রেল ধরে নিচ্ছে। জুলাই মাসের শুরু থেকে শিয়ালদায় যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে সবকটি প্ল্যাটফর্ম থেকেই কিন্তু 12 বগির ট্রেন চালানো সম্ভবপর হবে। যেটা রেলের তরফ থেকে বলা হচ্ছে, এখন মোট 300টি 9 বগির ট্রেন চলাচল করে এবং সেই 300টি 9 বগির ট্রেন চলাচল করার কারণে যে যাত্রী নিয়ে যেতে পারে সেই 300টি ট্রেন 12 বগির ট্রেন হয়ে যাওয়ার কারণে প্রতিটি ট্রেনে 1000 জন করে যাত্রী বাড়তি যেতে পারবে। স্বাভাবিকভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়বে। এই যে ভোগান্তি, সেই ভোগান্তির জন্য রাজ্য পরিবহনের সঙ্গে রেল কর্তৃপক্ষ কথা বলে কিভাবে যাত্রীদেরকে নিয়ে যাওয়া যায় বাস বা অন্যান্য কোনো পরিবহনে, সেই বিষয়টা যেমন সুনিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি যাত্রী ভোগান্তি ঠিক হচ্ছে ঠিকই, কিন্তু 9 তারিখের পর থেকে এই ভোগান্তি অনেকটাই লাঘব হবে, তেমনটাই। ধন্যবাদ হিন্দল তোমায়। এবার দেখাবো অগ্নিমিত্রা পাল, যে দিলীপ ঘোষের মেদিনীপুর আসনে যাকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য টিকিট দেওয়া হয়েছিল বিজেপির তরফে, সেখানে তিনি জুন মালিয়ার কাছে পরাজিত হয়েছেন। এবার তার ফলাফল এবং সার্বিকভাবে রাজ্যে যে বিপর্যয় ঘটেছে বিজেপির, তা নিয়ে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখুন। অগ্নিমিত্রা পাল তিনি মেদিনীপুর থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, কিন্তু তিনি পরাজিত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অগ্নিদি, একটা জিনিস জানতে চাইব, আজকে দিলীপ ঘোষ তিনি বলছেন যে যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন, কথা বলল। তিনি বললেন দুর্গাপুর তিনি চেয়েছিলেন, বললেন দিলীপদা আপনি তো ভালোই ছিলেন, এই অদল বদল কেন করা হলো? এই প্রশ্ন সবার মধ্যে আছে। না, আমি অবশ্যই দিলীপদার ওখানে গেছিলাম আশীর্বাদ নিতে, কিন্তু এই কথাটি আমি বলিনি যে দিলীপদা আপনি তো ওখানে ভালোই ছিলেন, অদল বদল কেন করা হলো। এটা আমি জানি না, আমি বলেছিলাম বলে আমার মনে পড়ছে না। কিন্তু এটা সঠিক যে আমি ন্যাচারালি আমি আসানসোলের বিধায়িকা এবং দুর্গাপুর আমার পাশেরই কনস্টিটিউয়েন্সি। দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি, বর্ধমানে শ্বশুরবাড়ি, দুর্গাপুরে আমার বাবার বাড়ি, সুতরাং সেইখানে এটা ন্যাচারালি মনে হয়েছিল। কিন্তু আমাকে যখন আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এবং অমিত শাহজি যখন ফোন করে আমাকে বললেন যে তোমাকে জানাতে হবে ওখানে, তারপরে তো আমার কিছু বলার নেই এখানে। এবং আমি জানি না কেন দিলীপদা বলছেন যে আমি শুভেন্দুদার ক্যান্ডিডেট। এটা তো সম্পূর্ণ ভুল কথা, কারণ আমাকে তো সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ফোন করে জানিয়েছেন যে আমাকে দাঁড়াতে হবে। সেখানে তো আমার কোনো সে এখানে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে মেদিনীপুর থেকে যেভাবে মানুষ আমাকে ভালোবেসে এত 2 মাসের মধ্যে আমি পেয়েছি 6,85,000 ভোট, 6,75,000 ভোট। দিলীপদা ধরুন এমএলএ ছিলেন সেই সময় 3 বছর, 16, 17, 18, 3 বছর এমএলএ থাকার পর উনি পেয়েছিলেন 6,85,000 ভোট, 10,000 ভোটের আমাদের ডিফারেন্স। তো এটাও তো একটা বিরাট ব্যাপার না? এই 2 মাসের মধ্যে মেদিনীপুরের মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছেন, ভালোবেসেছেন, আমি কেউ নই, মাননীয় প্রধানমন্ত্রীকে করেছেন। আর সেখানে আমাদের হারার কারণটা মাত্র 27,000 ভোটে আমাদের খতিয়ে দেখতে হবে। কিন্তু এটা কোনো বিষয় নয় যে মানে আমি এটা বলতে পারবো না যে দিলীপদা ওখানে থাকলেই দিলীপদা জিততেন আর আমি ছিলাম বলে আমি হারলাম। এটা আমার মনে হয় এটা ঠিক বলা উচিত নয়, কারণ আমি প্রথমত সেখানে দাঁড়াবার কথা আমি বলিনি। এটা কেন্দ্রীয় নেতৃত্বের ডিসিশন। অত্যন্ত পরিশ্রম করেছে পুরো টিম, পুরো মানে সংগঠন কাজ করেছে। তার মধ্যে যা যা হয়েছে সেগুলো রিপোর্ট আমি পাঠাবো। কারণ তো কিছু আছে, কি হয়েছে সেটা তো আমি বলবো না, কিন্তু আমার তরফ থেকে যে রিপোর্ট বা কোথায় কোথায় আমাদের দেখা দরকার,
কোথায় কোথায় ফ্লজ হয়েছে সেটা আমি আমার রিপোর্ট পাঠাবো। বাকি কি হয়েছে না হয়েছে সেটা তো আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা দেখবেন। জগন্নাথ সরকারও বলেছেন, দিলীপ ঘোষও বলছেন যে আপনাদের যে এই যে জায়গাটা পরিবর্তন করা হলো, আপনি দক্ষিণ আসানসোল থেকে আপনি জিতেছেন, আপনার পক্ষে দুর্গাপুর চেনা সম্ভব ছিল। দেখুন, এই বিষয়গুলো শীর্ষ নেতৃত্ব নেন কিছু অ্যানালিসিসের বেসিসে। একদিন ঘুম থেকে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দিলীপ দা দুর্গাপুরে দাঁড়াবেন, এইভাবে আমাদের পার্টি চলে না। আমাদের পার্টি বুঝতেই পাচ্ছেন 2047-এ বিকশিত ভারতের কথা ভেবে নিয়েছে যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তার অ্যানালিসিস কে কোথায় দাঁড়াবে বা কোথায় আমাদের প্লাস কোথায় মাইনাস, সেগুলো সমস্ত আমাদের 1 বছর আগে থেকে আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে যায়। সেখানে যখন ডিসিশন নেওয়া হয়েছে যে আমি ওই দিকে যাবো আর উনি এদিকে আসবেন, কিছু বেসিসে, কিছু সায়েন্টিফিক কোনো রিজনের জন্য, কোনো ডেটার জন্য বা কোনো রিপোর্টের জন্য, সেটা আইবি হোক বা যে কেউ হোক, সেই ডিসিশন নেওয়া হয়েছে। সেখানে কিন্তু এটা বলার কোনো কারণ নেই যে ওখানে হলে আমি সেটা বলতেই পারেন উনি, তার মনে হচ্ছে হয়তো, কিন্তু সেখানেও অনেকগুলো দিলীপদার বিরোধে অনেক কারণ ছিল, যে কারণে হয়তো সেন্ট্রাল লিডার্স তারা এই ডিসিশন নিয়েছেন।